12 batch 19 Sir, 15 batches 17. Sir, roll 16 batch 16 by 6. 16 batch 33. Sir, 16 versus 46. Sir, 16 batch 18. Sir, 16 batch 25. Sir, 16 batch 33. Okay. Recording in progress. Sir, 15 batch 22 কি স্যার প্রেজেন্ট দিয়েছেন? গত ক্লাসে আমরা এইগুলো পড়েছিলাম। কারো সমস্যা আছে? কেউ বুঝো নাই এমন কেউ আছো? আজকে আমরা হার্ডেনিং করব। এতদিন যেগুলো পড়েছি সেটা হচ্ছে যে chemical composition change on surface and subsurface area. Chemical composition change হইলে inherently তার হার্ডনেস এবং স্ট্রেংথ বেড়ে যায়, সেটা ঠিক আছে। বাট সমস্যা হচ্ছে যে লেভেলের হার্ডনেস এর জন্য আমরা কেস হার্ডেনিং বা কার্বোরাইজিং করে থাকি, শুধুমাত্র কেমিক্যাল কম্পোজিশন চেঞ্জ করার কারণে যতটুকু হার্ডনেস বাড়বে সেটা আমাদের সার্ভিস লাইফের জন্য যথেষ্ট নয়। এই জন্যে আফটার কার্বোরাইজিং আর সায়ানাইডিং, কার্বোনাইট্রাইডিং, যেটাই বলো না কেন, এটা করার পর আমাদেরকে কিন্তু হার্ডেনিং করতে হবে। এই হার্ডেনিং আমরা আগে যে হার্ডেনিং করেছিলাম তার চেয়ে একটু জটিল হয়ে যাবে, কারণ এখানে কেমিক্যাল কম্পোজিশন সারফেস এবং কোরের একই রকমের না। নাম্বার 1 প্রবলেম। নাম্বার 2 প্রবলেম হচ্ছে আমরা সারফেস এবং কোরের ভিতরে হার্ডনেস সমান চাই না, বিশেষ করে আমরা কোরের হার্ডনেসই চাই না। অ্যাজ রিসিভড কন্ডিশনে কোরের বা বেস মেটেরিয়ালসে যে হার্ডনেস ছিল সেই হার্ডনেসটাই আমরা চাই, ওই রকম হার্ডনেসই আমরা চাচ্ছি, বা ওইটাই থেকে যায়, সেটাই আমরা চাচ্ছি। তার মানে বুঝতে পারতেছো যে আগের মতো স্ট্রেট ফরওয়ার্ড হার্ডেনিং না, এখানে অনেক বুদ্ধি এবং অনেক এক্সপেরিয়েন্স, সায়েন্স, আর্ট আরো ক্লোজলি অ্যাপ্লাই করতে হবে। আমরা সেটা আজকে দেখব। এই হচ্ছে পসিবল হার্ডেনিং এর সাইকেল। এ বি সি ডি চারটা আছে এখানে।
একটা দেখো এ নিচেই লেখা আছে ডাইরেক্ট হার্ডেনিং। এ সাইকেলটা কি করা হলো, এই সাইকেলের জন্য স্যাম্পলটাকে আমরা ক্যালকুলেশন করার জন্য বা কেস তৈরি করার জন্য কেস এরিয়ায় কেমিক্যাল কম্পোজিশন চেঞ্জের জন্য আমরা এটাকে হিট করেছিলাম। এটাকে হিট করে A3 টেম্পারেচারের উপরে নিয়ে গিয়েছিলাম। A3 টেম্পারেচারের উপরে যখন নিয়ে গেলাম এবং সেখানে অনেকক্ষণ দেখতে পাচ্ছ এখানে একটা ব্রেক আছে, অনেকক্ষণ, সেটা কতক্ষণ আমরা এখানে বলতে পারবো না। আমরা আগে যে ক্যালকুলেশন করেছিলাম কতটুকু ক্যালকুলেট দরকার, কোন টেম্পারেচারে কার্বনাইজিং করব, তার জন্য আমার কত দূর পর্যন্ত কার্বন ঢুকবে, একটা ভিগোরাস ক্যালকুলেশন, সেটা আমরা তারপরে এখানে অ্যালোয়িং এলিমেন্ট কি কি ছিল, কে আমার কে বাড়ানোর জন্য সাহায্য করবে, কে কমানোর জন্য কমানোর জন্য কাজ করবে, এই সব টোটাল লটস অফ প্যারামিটার, এটা কিন্তু আমরা আগে হিসাব নিকাশ করে তারপরে ক্যালকুলেশন শুরু করেছি। ফলে এখানে কত টেম্পারেচার আর কতক্ষণ সময় এটা আমাদের কিন্তু এখন আর বলার অবকাশ নাই, এটা প্রি ক্যালকুলেটেড। এই কাজটা যখন করলাম, এখানে একটা ব্রেক আছে যেটা বলছিলাম, এই ব্রেক এটা সার্টেন টাইম পর্যন্ত ধরে রাখলাম। ধরে রাখার পরে দেখো একে বলা হচ্ছে ডাইরেক্ট কোয়েন্স, তার মানে এখান থেকে আমরা কোয়েন্স করে ফেলবো সামান্য একটু মানে বের করার জন্য, স্যাম্পলটা বের করার জন্য একটু কুইক রেটে, এই স্যাম্পলটা যখন বের করব তখন কিন্তু সাথে সাথে আমরা কোয়েন্স মিডিয়ার ভিতরে দিব না। কোয়েন্স মিডিয়ায় যদি না দেয়, কারণ ফার্নেসের দরজা খুলতে হবে, ওখান থেকে বের করতে হবে, এই সময়ের ভিতরে একটু কুলিং হবে, বাট সেই কুলিংটা ইজ নট অ্যাজ ফাস্ট অ্যাজ কোয়েন্স মিডিয়া কুলিং। এই জন্য এটা দেখতেছে একটু ফ্ল্যাট, একটু ডান দিকে চলে গেছে, কুলিং রেটটা অত ডাইরেক্ট না, অত কুইক না। তারপরে আমরা এটাকে কোয়েন্স মিডিয়ার ভিতরে ডুবিয়ে যখন দিলাম, সেটার সাথে সাথে খাস করে ঠান্ডা হয়ে গেল, এটাকে বলা হচ্ছে ডাইরেক্ট কোয়েন্স। এরপরে তোমরা জানো কোনো অবজেক্টই কোয়েন্স করার পরে ব্যবহার করা ঠিক না, টেম্পারিং করতে হবে, সেটা অল্প সময়ের জন্য হতে পারে, বেশি সময়ের জন্য হতে পারে, এটা কম টেম্পারেচারে টেম্পারিং হতে পারে, বেশি টেম্পারেচারে টেম্পারিং হতে পারে, এটাও কিন্তু আমাদের সেই আগে থেকেই হিসাব নিকাশ করে নিতে হবে। বাট টেম্পারিং ছাড়া কোনো অবজেক্ট, কোয়েন্স কোনো অবজেক্ট ব্যবহার যাতে না করা হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে, কারণ এখানে বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। এটাকে বলা হচ্ছে ডাইরেক্ট কোয়েন্স। এখন এইটা আমরা কখন অ্যাপ্লাই করব? মনে করো খুব জটিল কম্পোনেন্ট না, খুব মানে ডেলিকেট অ্যাপ্লিকেশনে না, হার্ডনেসের অত অ্যাকুরেসি দরকার নাই, গ্রস একটা হার্ডনেস হলেই হয়ে যায়, পেজ ডেপথেরও অত প্রিসাইজ কন্ট্রোলের প্রয়োজন নাই। এই সমস্ত ক্ষেত্রে ইভেন গ্রেন সাইজ, কোরের গ্রেন সাইজ, সারফেস এবং সাবসারফেসের গ্রেন সাইজ যেও আমাদের খুব একটা লিমিটেশন নাই। এইরকম ক্ষেত্রে বলতে পারো ভেরি ভেরি অর্ডিনারি কেস, ভেরি ভেরি অর্ডিনারি পারপাস, যদি আমাদের কোনো অবজেক্টে কার্বনাইজিং করতে হয়, সারফেস হার্ডেনিং করতে হয়, কেস হার্ডেনিং করতে হয়, সেক্ষেত্রে আমরা এইরকম একটা হার্ডেনিং সাইকেল মেনটেন করতে পারি খুব কম পয়সায়। এটার রিহিটিং দরকার নাই, ফলে এনার্জি কনজাম্পশন কমে যাচ্ছে, ম্যান পাওয়ার কমে যাচ্ছে, টাইম কমে যাচ্ছে। টাইম ইজ মানি, টাইম যত যাবে যত বেশি লাগবে সেটা তত এক্সপেন্সিভ হয়ে যাবে। কিন্তু এই যে বি এ দেখো একটু ঘটনা ডিফারেন্ট, একটু ডিফারেন্ট ঘটনা। এখানে
অনেক সময় এই যে এতে আমরা যে কাজটা করেছি তার কারণে অনেক সময় ক্র্যাকিং হয়ে যেতে পারে। যখন শেপ জটিল হবে, যখন হার্ড কেসের যে হার্ডনেসের প্রোফাইল অ্যাকুরেসি আমাদের বেটার দরকার হবে, সেই ক্ষেত্রে এই যে ডাইরেক্ট সিকোয়েন্স এটা আমাদের জন্য ভালো রেজাল্ট আনবে না, কনসিস্টেন্ট প্রপার্টি আমরা পাবো না। সেই ক্ষেত্রে আমরা কি করব, একে দেখো, একে আমরা সিকোয়েন্স এই যেখানে কার্বোরাইজিং করলাম সারফেসের কেমিক্যাল কম্পোজিশন যেখানে চেঞ্জ করলাম সেই জায়গা থেকে লোয়ার ক্রিটিক্যাল টেম্পারেচারের নিচে পর্যন্ত আমরা নিয়ে আসবো। নিয়ে আসলে কি হবে, নিয়ে আসলে যে জিনিসটা হবে সেটা হচ্ছে কোর এবং কেসের যে বড় বড় অস্টেনাইড গ্রেন ছিল সেই অস্টেনাইড গ্রেনটা ট্রান্সফর্ম হবে ইউটেক্টর টেম্পারেচারে এসে, আপার ক্রিটিক্যাল টেম্পারেচারে এসে, আপার ক্রিটিক্যাল টেম্পারেচারের উপর থেকে এই অস্টেনাইড গ্রেনের ট্রান্সফরমেশন শুরু হবে, রিক্রিস্টালাইজেশন শুরু হবে টু ফেরাইট এন্ড পারলাইট। এখন যখনই আমরা লোয়ার ক্রিটিক্যাল টেম্পারেচারের নিচে চলে আসবো সম্পূর্ণ রিক্রিস্টালাইজেশন শেষ হয়ে যাবে। এখন যদি আমরা এখান থেকে আবার পুরা রুম টেম্পারেচার, বলতে পারো স্যার পুরা রুম টেম্পারেচারে নিয়ে আসবো না কেন, পুরা রুম টেম্পারেচারে তখনই নিয়ে আসবো যখন আমার হার্ডেনিং এর প্রয়োজন হবে না, তখনই নিয়ে আসবো। কারণ আমি যদি এই 700 থেকে রুম টেম্পারেচারে নিয়ে চলে আসি, পরবর্তী সাইকেলে যদি আমাকে আবার হিটই করতে হয় তাহলে কি হবে, তাহলে খরচ আবার এইটুকু হিট করার জন্য অতিরিক্ত সময় লাগবে, অতিরিক্ত এনার্জি লাগবে। ওর চেয়ে আমি ঠান্ডা না করে যে পর্যন্ত আমার রিক্রিস্টালাইজেশন হয়ে গেল, যে পর্যন্ত রিক্রিস্টালাইজেশন হয়ে গেল সেই পর্যন্ত আমরা ধরে রেখে, সেখানে একটু ধরে রেখে আইসোথার্মাল একটা ট্রান্সফরমেশন এখানে যেটা আমরা করছি ইকুয়ালাইজেশন, আসলে ট্রান্সফরমেশন বললে ভুল হবে, বিকজ লোয়ার ক্রিটিক্যাল টেম্পারেচারে আসার সাথে সাথে সমস্ত ট্রান্সফরমেশন শেষ হয়ে গেছে। এখানে একটু টেম্পারেচার ইকুয়ালাইজেশন করে নিয়ে আবার হিট করলাম, হিট করলে লোয়ার ক্রিটিক্যালের উপরে নিলাম। এখন দেখো বলতে পারো স্যার লোয়ার ক্রিটিক্যালের উপরে কেন নিলাম, আপারে নিলাম না কেন, আপারে নিলেই তো শুধুমাত্র আমার 100% অস্টেনাইট পেতে পারি না, আপার ক্রিটিক্যাল আমি নিব না, খরচ কমানোর জন্য এবং বেটার প্রপার্টিও বলতে পারো। কারণ এখানে যখন আমি উপরে নিচ্ছি তোমরা জানো সারফেস যখন তৈরি করা হয়েছে কেমিক্যাল কম্পোজিশন সারফেসে বেড়ে গেছে, সেটা ইউটেক্টয়েড কম্পোজিশন হয়ে গেছে, আর ভিতরে তখন কেমিক্যাল কম্পোজিশন আছে অন্য ইনিশিয়াল যে কম্পোজিশন ফেরাইট পারলাইট স্ট্রাকচার, সেই ফেরাইট পারলাইট স্ট্রাকচারের কোনো চেঞ্জ হবে না, ফেরাইট পারলাইটই থেকে যাবে। এই জায়গায় যদি আমি নেই হিট করি তাহলে কেসের ভিতরে থাকবে হচ্ছে ইউটেক্টয়েড কম্পোজিশন অর হাইপার ইউটেক্টয়েড কম্পোজিশন, সেই পর্যন্ত আমার কেসটা অস্টেনাইটে ট্রান্সফার হয়ে যাবে, কিন্তু ইনসাইড এর ম্যাটেরিয়াল গুলো তখনও ফেরাইট পারলাইট থাকবে। এখন এখানে যদি একটুখানি ধরি, তো এখানে উপরে নিয়ে গিয়ে একটু ধরে রাখি, তাহলে যে কেস ডেট কত ধরবো, দেখো এখানে কত ধরবো, সেটা হচ্ছে যে পর্যন্ত যে টেম্পারেচারে ধরে রাখলে আমার যে টার্গেটেড কেস ডেট সেই কেস ডেট পর্যন্তই শুধুমাত্র মেটেরিয়ালসটা ট্রান্সফর্ম করবে কোথায়, এটা অস্টেনাইটে, আর বাকি তার নিচে সমস্ত মেটেরিয়ালস থেকে যাবে ফেরাইট এবং পারলাইটে। এখন এইরকম যখন গ্রেডিয়েন্ট ওয়ালা স্ট্রাকচার গ্রেডিয়েন্ট ওয়ালা কোনো একটা কম্পোনেন্টকে আমি কোয়েঞ্চ করব, তখন তোমরা জানো অস্টেনাইট শুধুমাত্র এটা মেটাস্টেবল, এটা ট্রান্সফার হবে মার্টেনসাইটে। যে জোন পর্যন্ত ফেরাইট এবং পারলাইট ট্রান্সফার হয়েছিল অস্টেনাইটে সেই পর্যন্ত সেখান থেকে কোয়েঞ্চ করলে শুধুমাত্র নতুন অস্টেনাইট যে জোন পর্যন্ত হয়েছে সেই অস্টেনাইটটাই মার্টেনসাইটে ট্রান্সফার হবে, বাকিটা আনচেঞ্জ থেকে যাবে।
তার মানে আমি কেসে পেয়ে যাব ফেরাইট এবং কেসে পেয়ে যাব মার্টেনসাইট এবং কোরে পাবো আনচেঞ্জ ফেরাইট এবং পারলাইট। তাহলে আমার এরপরে দেখো ক্র্যাকিং এর চান্স কমে যাবে। গ্রেন ক্র্যাকিং অনেক কারণে হতে পারে, গ্যাস্ট্রিক কুলিং এর কারণে হতে পারে, গ্রেনের সার্টেন ট্রান্সফরমেশনের ইন্টারনাল রেসিডুয়াল স্ট্রেসের কারণে হতে পারে। তো এই প্রবলেম দুইটাই সলভ হয়ে যাচ্ছে এখানে। দেখো এখানে লো টেম্পারেচারে নিয়ে আসতেছি, একটু ঠান্ডা করতেছি আস্তে আস্তে, তাহলে যে গ্রেন কোর্স হয়ে গেছিল সেই কোর্স গ্রেনটা মার্টেনসাইট এই স্মল গ্রেনে ট্রান্সফর্ম হবে। এখানে যখন যাব তারপরে কেসটা শুধুমাত্র অস্টেনাইট হবে। এরপরে লো টেম্পারেচারে কোয়েন্স করব, কোয়েন্স ক্র্যাকের সম্ভাবনা কমে যাবে। দেখতেই পারতেছো এটা সিস্টেমটা অনেক জটিল এবং এটা অবশ্যই এটা অনেক এক্সপেন্সিভ। ফলে আমাদেরকে বুঝতে হবে কোন জায়গায় কোনটা অ্যাপ্লাই করব, কারণ যদি আমরা না বুঝে সবগুলোতেই এই বি প্রসেসটা অ্যাপ্লাই করি তাহলে কিন্তু তোমার কম্পিটিটরের সাথে কম্পিট করে পারবে না, প্রোডাক্ট তুমি সেল করতে পারবে না। কারণ তোমাকে সব সময় প্রোডাক্টের কস্টিংটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কম্পিটিটিভ মার্কেট। কারণ এখন দেশ এমন পৃথিবী এমন হয়ে গেছে যে একই প্রোডাক্ট ভিন্ন ভিন্ন কোম্পানি বিভিন্ন ভিন্ন টেকনোলজি অ্যাপ্লাই করে বানাচ্ছে। ফলে সেক্ষেত্রে আমাদের তাদের সাথে কম্পিট করে যাতে প্রোডাক্ট বিক্রি করতে পারি এদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। আর সেই জন্য একদম স্পেসিফিক অ্যাপ্লিকেশনের জন্য স্পেসিফিক আমার এই টেকনোলজি ব্যবহার করতে হবে। আদারওয়াইজ গ্রস যদি সবার জন্য একই জিনিস ব্যবহার করা শুরু করি তাহলে আমাদের জন্য এটা এক্সপেন্সিভ হয়ে যাবে। এরপরে আসতেছে আরেকটা টেকনিক। দেখো এখানে আমরা পুরাটা এইটা 1 নম্বর 2 নম্বর থেকে 3 নম্বরটা আমরা দেখি। এইখানে একই কথা যে 1 নম্বরে যে কাজ করেছে এটা অর্ডিনারি অ্যাপ্লিকেশনের জন্য না, এটা সাম স্পেসিফিক অ্যাপ্লিকেশনের জন্য। এটাকে যেটা করা হচ্ছে যে আমাকে আরো নিচে একেবারে রুম টেম্পারেচারে চলে আসবো। রুম টেম্পারেচারে চলে আসার পরে নতুন করে আবার রিহিট করব এবং নিয়ে চলে যাব আমার A3 লাইনের উপরে। কেন A3 লাইনের উপরে নিব সেটাই এখন একটা প্রশ্ন। তবে দেখতে পাচ্ছ A3 লাইনের উপরে নিলেও পিক কিন্তু খুব ন্যারো, মানে খুব অল্প সময় ধরে রাখা হয়, স্যার মেবি ফিউ মিনিটস ধরে রাখা হয়। ধরে রাখা কেন ধরে রাখি ফিউ মিনিটস? বেশিক্ষণ যদি ধরে রাখি তাহলে আমাদের সমস্যা হয়ে যাবে, এর ভিতরে গ্রেনের গ্রোথ হয়ে যাবে। গ্রেনের গ্রোথ যখন হয়ে যাবে তখন হার্ডেনাবিলিটি বেড়ে যাবে, তখন তার রেসিডুয়াল স্ট্রেস অনেক পরিমাণ বেড়ে যাবে, তখন এটা ক্র্যাক হয়ে যাবে। এই জন্য আমরা বেশিক্ষণ ধরে রাখবো না, অল্প সময় ধরে রাখবো। আর উপরে কেন নিচে? উপরে নিচে এই কারণে আমার কেস ডেপথ এই জায়গায় যে 2 নম্বর বি প্রসিডিউরে কেস ডেপথ কিন্তু প্রিসাইজ ভাবে কন্ট্রোল করা সম্ভব হয় না। কারণ কতটুকু টেম্পারেচারে নিলাম আর একটু দরকার হতো হয়তো, বা এইভাবে যখন এই টেকনিকটা ফেল করবে তখন আমি এখানে নিয়ে যাব। এখানে নিয়ে গেলে আমার অস্টেনাইট, ফেরাইট এবং পারলাইটের ট্রান্সফরমেশনটা বেটার হবে। তারপরে ডেপথ অফ হার্ডেনিংটাও আরো বেড়ে যাবে। এটা হচ্ছে হার্ডেনিং আফটার আইসোথার্মাল ট্রান্সফরমেশন। এটা টোটালটা আমরা করে নিব, ট্রান্সফার করে নিব। এরপরে আসতেছে দেখো এই জায়গাটার পার্থক্য যদি আমরা বোঝার চেষ্টা করি, সেখানে হচ্ছে যে ডুয়াল হার্ডেনিং কেন? অনেক সময় যদি ফার্স্ট টাইমে আমরা কোয়েন্স করি তাহলে অনেক সময় দেখা যায় যে এই কোয়েন্স মার্টেনসাইটটা টার্গেটেড যে ফাইন গ্রেন মার্টেনসাইট সেরকম হয় না। এখন আমি যদি কোয়েন্স একটা পার্টকে আবার সেকেন্ড টাইমে রিহিটিং করে কোয়েন্স করি তাহলে যেটা মার্টেনসাইট গ্রেন, কিন্তু তোমরা জানো মার্টেনসাইট গ্রেন অলওয়েজ ফেরাইট পারলাইট গ্রেনের চেয়ে অনেক ফাইন।
তাহলে আমি প্রথম, এটা তো আগের মতোই, এরপরে এখানে নিয়ে গিয়ে আমি ফ্লুয়েন্স করে দিলাম, তাহলে আমি পেয়েছি মার্টিনসাইটিক স্ট্রাকচার। সেই মার্টিনসাইটিক স্ট্রাকচারটা কিন্তু ফাইন কম্পেয়ার টু এনি ফেরাইট এন্ড পারলাইট ইনিশিয়াল স্টেজে, তার চেয়ে কিন্তু মার্টিনসাইট গ্রেনটা ফাইন। এখন একে যদি আমি আবার আরেকবার হিট করি, তাহলে কিন্তু যে মার্টিনসাইট পাবো সেই মার্টিনসাইটটা কিন্তু আরো ফাইন হবে, কারণ আগে আমার প্রোডাক্ট এসেছে সেটা হচ্ছে ডাইরেক্ট কোর্স গ্রেন ফেরাইট পারলাইট থেকে কোর্স গ্রেনের অস্টেনাইট পেয়েছি, সেখান থেকে আমি মার্টেনসাইট পেয়েছি, ফলে রিলেটিভলি কোর্স গ্রেন মার্টেনসাইট আমি পেয়েছিলাম। এখন কোর্স গ্রেন মার্টেনসাইট বললেও সেইটার গ্রেন সাইজ কিন্তু আসলে ফেরাইট পারলাইটের চেয়ে অনেক, বস্টেনাইটের চেয়ে অনেক ছোট। তাহলে ছোট গ্রেনকে যদি আবার রিহিট করে আবার চেঞ্জ করি, তাহলে সেই ছোট গ্রেন থেকে মার্টেনসাইট অস্টেনাইট হবে ছোট, সেই অস্টেনাইট থেকে এখন আরো এই প্রথম সাইকেলে যে মার্টেনসাইট তার চেয়েও আরো ফাইন গ্রেন মার্টেনসাইট পাবো। তাহলে কি হবে, এই ফাইন গ্রেন মার্টেনসাইট হওয়ার কারণে যে জিনিসটা আমি পাবো সেটা হচ্ছে টাফনেস বেড়ে যাবে। টাফনেস বাড়লে সুবিধাটা কি? টাফনেস বাড়লে সুবিধা হচ্ছে আমরা জানি মার্টেনসাইটের স্ট্রাকচার ইজ ভেরি ব্রিটেল, ফলে যখন জাকিং হবে, টর্কিং হবে, ইমপ্যাক্ট লোডিং হবে, সেই ক্ষেত্রে সারফেসে একটা ক্র্যাক হওয়ার যে চান্সটা থাকে সেই ক্র্যাকের চান্সটা কমে যায়, ক্র্যাকের চান্স অনেক কমে যায়, ফলে এটার লাইফ অনেক বেড়ে যায়, স্বাভাবিকভাবে এটার দামও কিন্তু অনেক বেশি। এই হচ্ছে ওভারঅল আমাদের হার্ডেনিং এর সাইকেল ফর কার্বোরাইজ পার্টস। কারো কোনো সমস্যা আছে? স্যার, সি আর ডি নাম্বারের ক্ষেত্রে আমার একটু একটু কনফিউশন ছিল। বলো। সি নাম্বারে বলেছেন যে কে স্টেপ প্রিসাইসলি কন্ট্রোল করা যায়, কিন্তু কিন্তু বিতে কন্ট্রোল করা যায় না, এটা কেন হয়? আর সিতে কেন একটা একটা করে বলো, একসাথে জড়িয়ে ফেলো না, এমনি তোর কথা বুঝি না আমি, তোমার উচ্চারণটা পরিষ্কার না। এখন আমার কথা শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ বলো, একটা একটা করে বলো। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে বি এর চেয়ে সিতে কে স্টেপ কিভাবে আমরা আরো প্রিসাইসলি কন্ট্রোল করতে পারি, হ্যাঁ, বিতে কেন পাই না? দেখো এই জায়গায় যে আমি এই টেম্পারেচারে রাখলাম, টেম্পারেচারটা এখানে রাখলাম, সেই টেম্পারেচারে এখানে যখন রাখলাম আপার ক্রিটিক্যালের উপরে, সরি লোয়ার ক্রিটিক্যালের উপরে, লোয়ার ক্রিটিক্যালের উপরে নেওয়াতে আমরা মোটামুটি মনে করছি জাস্ট লোয়ার ক্রিটিক্যালের উপর নেওয়ার সাথে সাথে আমরা কনফার্ম হইলাম যে পর্যন্ত ইউটেক্টয়েড কেমিক্যাল কম্পোজিশন, মিনিমাম ইউটেক্টয়েড কেমিক্যাল কম্পোজিশন, সে পর্যন্ত সে ট্রান্সফার হয়ে গেল অস্টেনাইটে, নো প্রবলেম। বাট যদি সেখানে কিছু ফেরাইট থেকে যায়, সেই ফেরাইটটা কিন্তু অস্টেনাইটে ট্রান্সফার হবে না। তাহলে আমার তো কিছু বিভিন্ন ইন্টারস্টিশিয়াল গ্যাপে গ্যাপে কিছু ফেরাইট, ব্লকি ফেরাইট, স্মল গ্রেন ফেরাইট থেকে যেতেই পারে। যদি ঠিকই যায়, সেটা যদি মার্টেনসাইটে ট্রান্সফার না হয়, তাহলে যে ঘটনাটা ঘটবে মার্টেনসাইটের গ্যাপে গ্যাপে ব্লকি ফেরাইট থেকে যাবে, সেটাকে অনেক সময় ইন টার্মস অফ হার্ডনেস সেটাকে আর পারলাইটের গ্যাপে গ্যাপে ছোট ছোট লুকিয়ে থাকা যে ফেরাইট গ্রেন, সেই গ্রেনটাও কিন্তু মানে ট্রান্সফার হয়ে যাবে অস্টেনাইটে। তাহলে সেই অস্টেনাইটে যখন ফেরাইট ট্রান্সফার হচ্ছে, পারলাইট যখন অস্টেনাইট ট্রান্সফার হচ্ছে, পারলাইটের কার্বন গুলো ফেরাইটে ঢুকে সেও ইকুয়ালাইজড অস্টেনাইট, এবং সেখান থেকে আমি যদি কোয়েঞ্চ করে দেই, তাহলে যে লুকিয়ে থাকা যে ফেরাইট আমার কেস ডেপথের ইফেক্টিভ হার্ডনেসটাকে কমিয়ে দিতেছিল বিএ, সেই কমিয়ে দেওয়ার চান্সটা শেষ হয়ে যাবে। তাহলে স্যার সি এর ক্ষেত্রে একদম রুম টেম্পারেচার পর্যন্ত কোয়েঞ্চ করা হোক, রুম টেম্পারেচার খানিকটা উপর পর্যন্ত রাখলে কি সমস্যা হতে পারতো? না না, এখানে একটু রাখলে কোনো সমস্যা হতো না, কারণ আমি তো আগেই বলে দিয়েছি যে এখানে যদি A3 এই তোমার হচ্ছে লোয়ার ক্রিটিক্যালের টেম্পারেচারে ও না রেখে, একটু নিচে না রেখে যদি রুম টেম্পারেচার নিয়ে আসতে পারি, বাট সেখানে একটা তোমার ব্যাপার আছে, এনার্জি কনজাম্পশনের ব্যাপার স্যাপার আছে।
এই জন্য এটা আমি করব না। আর এইটা হচ্ছে, এইটা করে নিলাম, এটা করে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে কনফিউশন, যে কোন পর্যন্ত। দেখো, এর ভেরি অর্ডিনারি, তার চেয়ে আরেকটু বেটার অ্যাপ্লিকেশন, ডেলিকেট অ্যাপ্লিকেশন, তার চেয়ে আরেকটু ডেলিকেট বেটার অ্যাপ্লিকেশন, আর এটা হচ্ছে সবচেয়ে ডেলিকেট অ্যাপ্লিকেশন। তো আমি সবকিছু এনশিওর যখন করতে চাইবো, আমার মনের ভিতর কনফিউশন থাকলে কিন্তু হবে না। আমি এই যে এখানে নিলাম, ধরে রাখলাম, আসলে সব গ্রেড ট্রান্সফার হলো অস্টেনাইটে, এই মানে তোমার ফেরাইট পারলাইটে, না কিছু অস্টেনাইট থেকে গেল, আই ডোন্ট নো, ডিফিকাল্ট। কারণ করে কি হচ্ছে না হচ্ছে সেটা কিন্তু তুমি বলতে পারবা না। এই জন্য আমি ওই সব ঝামেলা, কোনো কনফিউশন আমি রাখবো না। টাইম আমার যাক, পয়সা আমার যাক, সমস্যা নাই। আমি এনশিওর হইতে চাই, 100% এনশিওর করতে চাই যে কনসিস্টেন্ট প্রপার্টি। তখনই কিন্তু তুমি প্রত্যেকটাকে আলাদা আলাদা ভাবে হিসাব করে তোমাকে এগুলো করতে হবে। এক্সপেন্স সেখানে আর কোনো ব্যাপার হবে না, কারণ তোমরা জানো যে প্লেনের ফুয়েল কনজাম্পশন ইজ ভেরি ভেরি হাই। কিন্তু ওই ফুয়েল কনজাম্পশনের ব্যাটারিকে আমরা কিন্তু এই আসলে উঠতে পারবো না, আকাশে উড়ে যেতে পারবো না। ফলে আমাকে ওই ফুয়েল কনজাম্পশনটাকে মেনেই নিতে হচ্ছে। এইরকম যে এক্সপেন্স কিছু কিছু ক্ষেত্র আছে যেটার অল্টারনেটিভ নাই, সেই এবং অত্যন্ত প্রয়োজন। আর একটা আছে যে প্রয়োজন নাই, আমি কেন খরচ করবো যদি কাজ চলে যায়। ব্যাপারটা এরকম, যত ডেলিকেট অ্যাপ্লিকেশন আসবে তত তোমাকে এগুলো এনশিওর করতে হবে। ওকে স্যার, বুঝলাম। আর স্যার ডি নাম্বারে প্রথমে প্রথমে তো হলো যে A3 একটু উপরে পিক, কিন্তু তারপর A1 এর একটু উপরে পিক নিয়ে থামিয়ে দেওয়া হলো। আমার তো দুইবারই দরকার নাই, আমার ভিতরে তো আমি ইকুয়ালাইজ করে ফেলেছি। এখন ভিতরে, ডি নাম্বারে স্যার। হ্যাঁ, 2 নম্বরে ভিতরে তো হয়ে গেছে, আমার ভিতরেও গ্রেন সাইজ ছোট হয়ে গেছে, আর সমস্যা নাই। সেই ছোট গ্রেনটা থেকে এখানে যদি কিছু মার্টেনসাইট হয়ে যাইতেও পারে, কারণ কুল করতেছি তো, কিছু অস্টেনাইট যদি ওখানে থাকে তাহলে সেখানে কুলিং এর কারণে মার্টেনসাইট হয়ে যেতেও পারে। যদি মার্টেনসাইট হয়ে যায় তাহলে তার টাফনেস কিন্তু কমে যাবে। আইসোলেটেডও যদি মার্টেনসাইট থাকে তাহলে সেটা টাফনেস কমে যাবে। এখন আমি যদি আবার রিহিট করি, রিহিট করলে এখন কি হবে? এখন রিহিট করলে যেটা হবে, মার্টেনসাইট কিন্তু ফুললি এখন হয়ে যাবে, টেম্পার্ড হয়ে যাবে, সেটা কিন্তু ব্লকি ফেরাইট পারলাইটে ট্রান্সফর্ম হবে। তোমরা জানো 650 ডিগ্রির উপরে যদি তুমি কোনো মার্টেনসাইটিক স্ট্রাকচারকে টেম্পারিং করো তাহলে সেটা কিন্তু আর মার্টেনসাইট থাকে না, সেটা ব্লকি ফেরাইট এবং পারলাইট হয়ে যায়। তো এখানে যদি কোনো ভুল ক্রমে কোরের ভিতরে কোনো জায়গায় আইসোলেটেড লোকেশনে কিছু মার্টেনসাইট এসে যায়, লো কার্বন মার্টেনসাইট, অল লেড টাইপ মার্টেনসাইট যদি এসে যায়, সেটা আমি এখন হিট করার সাথে সাথে, উপরে নিয়ে যাওয়ার সাথে সাথে যেটা হবে, এইটুকু নিয়ে যাওয়ার সাথে সাথে এটা হচ্ছে টেম্পারিং এর ভেরি ভেরি হাই টেম্পারেচার রেঞ্জ। তখন ভিতরে ব্লকি যে আইসোলেটেড লেড মার্টেনসাইট অথবা লো কার্বন মার্টেনসাইট, সেটা কিন্তু আর ওখানে এক্সিস্ট করতে পারবে না, সেটা হয়ে যাবে ফেরাইট এবং পারলাইট। এবং ফেরাইট পারলাইট হয়ে যাওয়ার সাথে সাথে এবার কোরের টাফনেস হয়ে গেল অনেক বেশি। পরিষ্কার? জি স্যার, মোটামুটি বুঝতে পারলাম। এখন আমরা নতুনে যাচ্ছি। আর কারো আছে কোনো প্রবলেম? তোমরা অলরেডি এখানে দেখতেছি 36 জন আছো। হ্যাঁ, এর কিছুক্ষণ আগে ছিল 44 জন। এই কয়জনকে আমি একটু পরেই বের করতেছি, দাঁড়াও। রোল নম্বর 2 আছে, 3 আছে। Okay.
হ্যাঁ ঠিক আছে, এরপরে আমরা নতুন দিতে যাচ্ছি, নাইট রাইডিং। কার্বোরাইজিং শেষ আমাদের, কার্বোরাইজিং, কার্বোনাইট্রাইডিং, নাইট্রো কার্বোরাইজিং, এগুলো শেষ হয়ে গেল। এখন আমাদের আরেকটা জিনিস, অনেক ক্ষেত্রে আমরা নাইট্রাইডিং করতে পারি, শুধু নাইট্রোজেন অ্যাড করে আমাদের প্রোডাক্টের সারফেস হার্ডনেস বাড়াইতে পারি। আর এই সমস্ত, এই যে নাইট্রাইটিংটা সাধারণত করা হয় ছোটখাটো কম্পোনেন্ট এবং ডেলিকেট অ্যাপ্লিকেশনে এগুলো করা হয়, যেমন এয়ারক্রাফটে ব্যবহার করা হয়, বিয়ারিং সিস্টেমে ব্যবহার করা হয়, অটোমোটিভ কম্পোনেন্ট, টেক্সটাইল মেশিনারিজ, টারবাইন জেনারেশন সিস্টেম, এগুলো আমরা প্রয়োগ করতে পারি। আর এইগুলোর জন্য সাধারণত একদম ফাইনাল ফর্মে যেখানে কোনো রকমের স্ট্রাকচারাল, এই তোমার শেপ ডাইমেনশন চেঞ্জ টলারেট করে না, সেই সমস্ত জায়গায় এগুলো আমরা অ্যাপ্লাই করতে পারি। এখানে কোনো ফেজ ট্রান্সফরমেশন দরকার হয় না, এখানে কোনো হার্ডেনিং এর প্রয়োজন হয় না। কেন হার্ডেনিং এর প্রয়োজন হয় না? গত ক্লাসে আলাপ করেছিলাম যে নাইট্রাইট যেটা প্রোডাক্টটা আয়রনের সাথে নাইট্রোজেনের রিঅ্যাকশন করে আয়রন নাইট্রাইট তৈরি করে, এই আয়রন নাইট্রাইট পার্টিকেলটা ইজ ভেরি ভেরি হার্ড অ্যান্ড উই আর রেজিস্ট্যান্ট, সেটা মার্টেনসাইটের চেয়েও হার্ড অ্যান্ড উই আর রেজিস্ট্যান্ট। তাই যদি হয় তাহলে আমি কেন কোয়েন্স করে মার্টেনসাইট তৈরি করব, আর কোয়েন্স করতে গিয়ে ওই রিস্কটা কেন নিব যে একটা জিনিস ভেঙে যাবে, একটা দুমড়িয়ে যাবে, মুচকিয়ে যাবে, ক্র্যাকিং হয়ে যাবে, কেন মাইক্রো ক্র্যাক তৈরি হবে, সারফেস অক্সিডেশন হয়ে যাবে, রাফ সারফেস তৈরি হবে, এই রিস্ক গুলো আমি কেন নিব? হ্যাঁ অবশ্যই এটা এক্সপেন্সিভ। তাহলে বুঝতেই পারতেছো, যেখানে আমার অর্ডিনারি অ্যাপ্লিকেশন না, যেখানে অ্যাফোর্ড করা সম্ভব এবং যেখানে টলারেন্স, ডাইমেনশনাল কোনো টলারেন্স অ্যালাউ করা হয় না, সম্ভব হয় না, সেই সমস্ত ক্ষেত্রে মানি ইজ নট এ প্রবলেম। আমাদের অবশ্যই এমন একটা প্রসেস বের করতে হবে যে প্রসেসে বেশি হিটে করবো না, সারফেস অক্সিডেশন হবে না, ডাইমেনশনাল চেঞ্জ হবে না, মাইক্রোস্ট্রাকচারাল চেঞ্জ হবে না, ভলিউমেট্রিক এক্সপানশন কন্ট্রাকশন সামান্য হবে, খুবই সামান্য, দ্যাট ইজ উইদিন দ্য টলারেন্স লেভেল। লেখাই আছে দেখো, স্লাইড ভলিউমেট্রিক গ্রোথ। কিন্তু যদি তুমি মার্টেনসাইটের কথা চিন্তা করো, অস্টেনাইটের কথা চিন্তা করো, কোথায় ফেরাইট পারলাইট থেকে হিট করে অস্টেনাইটে নিয়ে যাচ্ছে, বিগ ভলিউমেট্রিক চেঞ্জ। আবার অস্টেনাইট থেকে আমি মার্টেনসাইটে ট্রান্সফার করতেছি, বিগ ভলিউমেট্রিক চেঞ্জ এবং আনসার্টেন ভলিউমেট্রিক চেঞ্জ। বলতে পারো স্যার কেন আনসার্টেন ভলিউমেট্রিক চেঞ্জ? ইয়েস, আনসার্টেন ভলিউমেট্রিক চেঞ্জ, কারণ লেড মার্টেনসাইট হইলে একরকম ভলিউমেট্রিক চেঞ্জ, যদি নিডল লাইক মার্টেনসাইট হয় তাহলে আরেক রকম ভলিউমেট্রিক চেঞ্জ, কারণ ডিসিটি এই যে টেট্রাগোনালিটি কত হবে তার উপরেই নির্ভর করবে তার ভলিউমেট্রিক চেঞ্জ কতটুকু হবে। তাহলে আমাদের লাইফটা কিন্তু ডেলিকেট অ্যাপ্লিকেশনের জন্য আনসার্টেন হয়ে যাচ্ছে। এই জন্য পরবর্তী সায়েন্টিস্টরা এই যে নতুন টেকনিক 1900 সাল থেকে তৈরি হয়, প্রথমে এটা করে আবিষ্কার করে জার্মানিরা। ফ্রম 1900 থেকে এটা শুরু হয়। দেখো কিছু ডেলিকেট অ্যাপ্লিকেশনের কথা, এই যে টারবাইন, যে এই যে মানে উইন্ড মিলের যে ব্লেড গুলো, ফ্যানের পাখাগুলো দেখতে পাচ্ছ, সিরিয়াস উইন্ডি এরিয়াই কিন্তু উইন্ড মিল বসানো হয়, সেখানে প্রচন্ড রকমের বাতাস, তাকে কন্টিনিউয়াস ফ্রিকশন ঘটতেছে। তাহলে এইরকম একটা চিকন এরকম প্রোডাক্ট হাই স্পিডে ঘুরতে যদি থাকে, বাতাসের সাথে ফ্রিকশন হয়, আর যদি নর্মাল কার্বোরাইজিং এর মতো প্রোডাক্ট হয়, কয়েকদিন টিকবে, কয়েকদিন পর পর তোমার এটাকে চেঞ্জ করে দিতে হবে। এই জন্য যে কাজটা করা হয় সেটা হচ্ছে যে অর্ডিনারি স্টিল দিয়ে আমি বানাবো, নো প্রবলেম, ভেরি ভেরি টাফ হবে, কিন্তু সারফেসে এমন একটা কোটিং দেওয়া থাকবে যে কোটিং এর উইয়ার রেজিস্ট্যান্স 100 টাইমস হায়ার দ্যান মার্টেনসাইটিক স্ট্রাকচার। সেই রকম অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমাদের এটা ব্যবহার, যেমন এখানে আসো, ইঞ্জিন দেখেছো, প্লেনের জেট ইঞ্জিনের ভিতরে
যেখানে বার্নিংটা হচ্ছে চেম্বারের ভিতরে বার্নিং হচ্ছে সেই ফ্লু গ্যাস এখান থেকে বেরিয়ে চলে যাচ্ছে ভিতরে, পিছন দিক দিয়ে বেরিয়ে, পিছনেও এরকম আছে। এদিকে বাতাস প্রচন্ড বেগে চলতেছে, প্লেন 1000 কিলোমিটার বেগে চলে এখনকার প্লেন গুলো। সেই প্লেনের বাতাস এর ভিতর দিয়ে ঢুকতেছে, ঢুকে পিছন দিক দিয়ে বেরোচ্ছে, এখানে ক্ষয় হচ্ছে। এই জায়গার এই কম্পোনেন্ট গুলো, এগুলোর উপরেও কিন্তু নাইট রাইডিং করে দেওয়া হয়। গত ক্লাসে আমি আলাপ করেছিলাম যে নাইট রাইডিং এর জন্য আমার টেম্পারেচার বেশি নেওয়ার প্রয়োজন হয় না, নাইট রাইডিং কম টেম্পারেচারে করা হয়। কেন কম টেম্পারেচারে করা হয়, এই ডায়াগ্রামটা তোমরা 213 তে পড়ে আসার কথা, জানি না পড়েছো কিনা। এটা হচ্ছে আয়রন নাইট্রোজেন ফেজ ডায়াগ্রাম, বাইনারি ফেজ ডায়াগ্রাম। এখানে দেখতে পাচ্ছ ওয়েট পার্সেন্টেজ অফ নাইট্রোজেন এইদিকে, টেম্পারেচার যখন বেড়ে যাচ্ছে, লো টেম্পারেচার 400 থেকে শুরু, দেখতেছো 400 থেকে তার সলিবিলিটি লেভেল 5.7%, 450 থেকে 5.7%। এইভাবে 400 বা 400 নিচে আরেকটু বেশি, উপরে যত যাচ্ছ কার্ভটা কিন্তু একটু বাঁকা হয়ে বাম দিকে যাচ্ছে। তার মানে এটা কিসের ইন্ডিকেশন? এটার ইন্ডিকেশন হচ্ছে যে তার সলিবিলিটি লেভেল কমে যাচ্ছে, সলিবিলিটি লেভেলটা কমে যাচ্ছে। তাহলে আমি পয়সা খরচ করব হাই টেম্পারেচারে নিয়ে যাওয়ার জন্য, সারফেস অক্সিডেশনের রিস্ক নিব, হ্যাঁ, টেম্পারেচার উঠানোর জন্য টাইম নিব, বাট আমি কিন্তু সলিবিলিটি পাবো কম। এরপরে যদি আমি আরো উপরে চলে যাই, 600-র উপরে চলে যাই, দেখো অনলি 2.3% solubility of nitrogen in iron। তাহলে আমি ভুল করে কেন এই কাজটা করব? এই জন্য আমাদের ফেজ ডায়াগ্রাম কিন্তু প্রচন্ড রকমের হেল্প করেছে, যে কোন টেম্পারেচারে কাকে নিব, কার্বোরাইজিং এর জন্য, সারফেস হার্ডেনিং এর জন্য, এবং কেন নিব সেটার এক্সপ্লেনেশন কিন্তু এই ডায়াগ্রামে আমাদেরকে বলে দিচ্ছে। দেখো পিওর আয়রনের কিন্তু অলমোস্ট কোনো অ্যাপ্লিকেশন নাই। আর পিওর আয়রন তো পিওর আয়রনই, সেটা কিন্তু স্টিল না। যদি স্টিল হতে হয় তার ভিতরে অবশ্যই কিছু পরিমাণ কার্বন তার ভিতরে থাকতে হবে। এই যে কার্বন যখনই এসে যাচ্ছে স্টিলের ভিতরে, তখনই কিন্তু আয়রন কার্বন ফেজ ডায়াগ্রামটা আর থাকছে না, আয়রন কার্বন ডায়াগ্রাম আর বাইনারি থাকছে না, সে তখন টার্নারি হয়ে যাবে। এখানেও যদি আমরা দেখি, দেখো যখন কার্বন ঢুকে যাচ্ছে 400 ডিগ্রি সেন্টিগ্রেড বা তার নিচেই আয়রনের ভিতরে নাইট্রোজেনের সলিবিলিটি সবচেয়ে বেশি ছিল, বাট এখন সেই সবচেয়ে বেশি কিন্তু আর 400 এর নিচেই নাই, এখন 2 এর কাছাকাছি আছে। কিন্তু আমি যদি জাস্ট 400টা কাছাকাছি নেই বা স্লাইটলি ক্রস করে নেই, আবার কিন্তু সে তার আগের সলিবিলিটি সে ফেরত পেয়েছে, সেই 5-6% সলিবিলিটি এসে গেছে। দেখো at 450 ডিগ্রি সেন্টিগ্রেড 5.7 থেকে 6.1% পর্যন্ত সলিবিলিটি হইতে পারে। আবার যদি আমি 500 এর উপরে বা 550 উপরে চলে যাই, 550 উপরে চলে গেলে দেখো আবার সলিবিলিটি কমে যাচ্ছে। তাহলে কেন আমি ভুল করে হাই টেম্পারেচারে যাব? আর একেবারে আগে আয়রনের ভিতরে কার্বন ঢোকানোর, নাইট্রোজেন ঢোকানোর জন্য যে লেস দ্যান 400 এ রাখলেও যথেষ্ট সলিবিলিটি ছিল, এখন এটা নাই, কার্বন তার সেই বিহেভিয়ারটা চেঞ্জ করে দিয়েছে। এই জন্য আমাদেরকে এখন এইরকম একটা জায়গায় এসে সেট করতে হবে। এখন তুমি বলো, নিজের কাছে প্রশ্ন করো, যদি কিনা কোন একটা স্টিলকে 450 ডিগ্রিতে যদি হিট করি, সেখানে কি কোনো মার্টেনসাইট, সেখানে কি কোনো ফেরাইট পারলাইট অস্টেনাইট ট্রান্সফর্ম হওয়ার সম্ভাবনা আছে? যুগ যুগ যদি ধরে রাখি, কোনো সম্ভাবনা নাই। তার মানে সেই স্ট্রাকচারটা ফেরাইট পারলাইটই থেকে যাবে। তাহলে কোরের ভিতরে একেবারে 100% ফেরাইট পারলাইট, কোন রকমের সেখানে চেঞ্জ নাই। আইসোলেটেড মার্টেনসাইট, লেড টাইপের মার্টেনসাইট, লো কার্বন মার্টেনসাইট, কিচ্ছু তৈরি হওয়ার সম্ভাবনা নাই। নাম্বার 1।
নাম্বার 2 হচ্ছে যে এই জায়গায় যদি আমি যুগ যুগ ধরে রাখি তাহলে ফেরাইট গ্রেন পারলাইট গ্রেন কিন্তু নতুন করে আর গ্রো করবে না, গ্রো করার সম্ভাবনা অতটা থাকবে না, ফলে গ্রেন সাইজও কন্ট্রোল থাকবে। তো সবকিছু মিলিয়ে নাইট্রাইটিং এখন এখান থেকে যদি আমি কোয়েঞ্চ করে দেওয়া না দেওয়া একই কথা। কোয়েঞ্চ করলে কি হবে? অস্টেনাইট নাই, অস্টেনাইট যদি না থাকে তাহলে আমি কি পাবো? যা আছে তাই পাবো। কারণ অস্টেনাইট থাকলে সেটা মার্টেনসাইটে আসার সম্ভাবনা ছিল, যেহেতু অস্টেনাইট নাই এখানে কোনো মার্টেনসাইটিস ফর্মেশন হবে না, ফলে এখান থেকে আমার কুলিং করারও ড্রাস্টিক কুলিং, আমার অত কুলিং মিডিয়া খোঁজারও দরকার না, অয়েল না ব্রাইন না ওয়াটার না সোডিয়াম হাইড্রোক্সাইড ওয়ালা মিডিয়া না আইস কুলড ওয়াটার, এসব কিচ্ছু খোঁজার প্রয়োজন নেই। আমার জাস্ট ফার্নেস থেকে বের করে বাতাসে রেখে দিব অথবা ফার্নেস কুল করবো, ইট ডাজ নট ম্যাটার, ভেরি ভেরি সিম্পল। এখান থেকে আমাদের প্রশ্ন হয়ে যাবে, পেয়ে যাব উত্তর যে যত লো টেম্পারেচার আমাদের পক্ষে সম্ভব হবে নাইট্রাইটিং করা তত তার হার্ডনেস বেড়ে যাবে, যত হাই টেম্পারেচারে যাওয়ার চেষ্টা করবা তত তার হার্ডনেস কমে যাবে। দুইটা কারণে কমবে। নাম্বার 1 রিজন হচ্ছে সলিবিলিটি অফ নাইট্রোজেন উইল ডিক্রিজ। নাম্বার 2 হচ্ছে যদি হাই টেম্পারেচার যায় এবং সেখানে যদি পসিবিলিটি থাকে গ্রোথের, তাহলে কিন্তু হার্ডনেস স্ট্রেংথ অটোমেটিক হয়ে যায়। এই হচ্ছে যে আমাদের নাইট্রাইটিং এর বিহেভিয়ার এট মিনিমাম টেম্পারেচার। মিনিমাম মানে পসিবলি যত অ্যাজ মিনিমাম অ্যাজ পসিবলি আমরা নিতে পারবো তত আমাদের জন্য। শুধু খেয়াল রাখতে হবে সলিবিলিটি লিমিটটা কোন জায়গায় ভালো আছে, লেভেলটা ভালো আছে, সেই সলিবিলিটি বেটার সলিবিলিটি লেভেলের কাছাকাছি জায়গায় মিনিমাম টেম্পারেচার আমরা যদি নাইট্রাইটিং করি তাহলে আমাদের বেশি ভালো রেজাল্ট পাবো। হ্যাঁ, এখানে আমাদের আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, যেহেতু আমরা নাইট্রাইটিং করতেছি লো টেম্পারেচারে, তাহলে ওর ভিতরে এমন কাউকে ঢুকে রাখতে হবে যে নাইট্রোজেনকে স্বাগত জানায়, নাইট্রোজেনকে কাছে টেনে নেয়, ওয়েলকাম জানায়। এইরকম কিছু এলিমেন্ট যদি আগে থেকেই বেস মেটেরিয়ালের ভিতরে থাকে তাহলে তোমার নাইট্রাইটিং প্রসেসটা হবে ভেরি ভেরি কুইক, ভেরি ভেরি কুইক হবে নাইট্রাইটিং প্রসেস। আর সেই এলিমেন্ট গুলো কি? সেই এলিমেন্ট গুলো হচ্ছে অ্যালুমিনিয়াম, ক্রোমিয়াম, ভ্যানাডিয়াম, মলিবডেনাম, টাইটানিয়াম। আর যদি এইগুলো থাকে সেটাকে আবার ইন টার্মস অফ নাইট্রাইটিং এর ভাষায় একে বলাই হয়, ডাকাই হয় নাইট্রো অ্যালয় হিসাবে। টিপিক্যাল কম্পোজিশন ফর গুড কোয়ালিটি নাইট্রাইটিং সেটা হচ্ছে কার্বন 0.4, ম্যাঙ্গানিজ 0.6, সিলিকন 0.3, ক্রোমিয়াম 1.6, মলিবডেনাম 0.35, অ্যালুমিনিয়াম 1.2%। এটা হচ্ছে গুড কোয়ালিটি নাইট্রাইটিং এর জন্য এই কম্পোজিশনটা ভালো। সায়েন্টিস্টরা বলেছে বেটার, তাদের একজনের আর একজনের ইন্টারঅ্যাকশন বেটার হয়। নাইট্রাইটিং অনেক ভাবে করতে পারি, এগুলো খুব জটিল কিছু না, আসল জিনিস পড়ানো হয়ে গেছে। নাইট্রাইটিং এর জন্য কার্বোরাইজিং এর যেমন গ্যাস ছিল, লিকুইড ছিল, সলিড ছিল, নাইট্রোজেন এরকম থাকতে পারে। এরকম হচ্ছে নাইট্রাইটিং যদি আমরা গ্যাস মিডিয়ায় করি, জানতে বুঝতেই পারতেছো এমন একটা সোর্স লাগবে যে সোর্সের ভিতরে নাইট্রোজেন আছে, সেটা হচ্ছে অ্যামোনিয়া। আর এই অ্যামোনিয়াকে ক্র্যাকিং এর জন্য ভিতরে সে পরিবেশ তৈরি করতে হবে, সে ক্যাটালাইটিক অ্যাকশনের মাধ্যমে নাইট্রোজেন অ্যামোনিয়াকে ব্রেকডাউন করতে হবে। এই যে অ্যামোনিয়া ভেঙে যাচ্ছে, ভেঙে গিয়ে N2 হচ্ছে, H2 হচ্ছে, এই N2টা পরবর্তীতে রেড হিটেড এই আয়রনের কাছাকাছি এবং ক্যাটালাইটিক অ্যাকশন অফ ওই নাইট্রাইটিং এলিমেন্টের যে অ্যাকশন, তার কারণে সে আবার ন্যাসেন্ট নাইট্রোজেনে ট্রান্সফার হয়, ইন্টারস্পেশিয়াল পজিশনে নাইট্রোজেন গুলো ঢুকে যাবে। এই হচ্ছে নাইট্রাইটিং এর মেকানিজম। নাইট্রাইটিং এর এটা এপসাইলন কার্বন, এপসাইলন নাইট্রাইড হতে পারে, কার্বন নাইট্রাইড হতে পারে, Fe4N হতে পারে,
হ্যাঁ, যেটাই হোক না কেন, এপসাইলন Fe2.3 কার্বন নাইট্রোজেন অর গামা প্রাইম Fe4 নাইট্রোজেন, যেটাই হোক না কেন, তারা কিন্তু সবাই সিরামিক মেটেরিয়াল, সবাই সিরামিক মেটেরিয়াল। আর সিরামিক মেটেরিয়াল হওয়ার জন্য এটার উইয়ার রেজিস্ট্যান্স অনেক বেটার হবে। এই হচ্ছে দেখতে পাচ্ছ আমাদের স্টিলের বডি, এটা জাস্ট ম্যাক্রো ছবি, একটা স্কেমেটিক ডায়াগ্রাম। এখানে দেখো, এইটা হচ্ছে তার উপরে গায়ের উপরে এই নাইট্রোজেনের কোটিং। নাইট্রোজেনের যতটুকু কোটিং হবে সেটুকু সাদা দেখা যায়, সাদা কোটিং হয়ে যায়। ফলে তুমি যদি স্টিলকে নাইট্রাইডিং করো, অ্যাজ নাইট্রাইডেড প্রোডাক্ট কিন্তু সাদা হবে সারফেস। এই যে হোয়াইট কালার, হোয়াইট লেয়ার তৈরি হয়, দেখতেই পারতেছো লেয়ার আর বেশি দরকার হয় না, 0.008 ইঞ্চ, এইটুকুই যথেষ্ট একটা অবজেক্টের সার্টেন লাইফের উইয়ারের জন্য। সো হার্ড স্যার এবং উইয়ার রেজিস্ট্যান্স। স্যার ওই বলো। কম্পাউন্ড লেয়ার আর ম্যাট্রিক্স এর মধ্যে ইন্টারফেসটা এত শার্প কেন এখানে স্যার, মানে আরেকটু গ্রাজুয়াল হওয়ার। গ্রাজুয়ালি এটা আসলে এত শার্প হয় না, এটা একটু একটু শার্প হবে। কি জন্য শার্প হবে জানো? যেহেতু তোমার হচ্ছে এই টেম্পারেচারটা একটু কম, টেম্পারেচারটা কম হওয়ার কারণে ডিফিউশন, তোমরা জানো যে ডিফিউশন রেট হয়ে যায় ডবল এভরি ডিগ্রি রাইজ ইন টেম্পারেচার। তাহলে এইটা টেম্পারেচার 400 এর কাছে রাখতেছো, স্বাভাবিকভাবেই আয়রনের ভিতরে ডিফিউসিভিটি অফ আদার সলিড এলিমেন্ট এটা কিন্তু একটু ডিফিকাল্ট হবে। এই জন্যই একটু শার্প হয়, বাট জি এত স্যার। শার্প না, একেবারেই নাই। এরা দেখা যায় স্কেমেটিক ডায়াগ্রাম একেবারেই নাই, ব্যাপারটা এরকম না, একটু হবে। জি স্যার স্যার। আগের একটা স্লাইডে আপনি আপনি দেখিয়েছিলেন যে 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 টাইম কম হলে হার্ডনেস হলে বাড়ে নাইট ট্রেডিং এর জন্য। তাহলে স্যার ঠিক কতটুকু টাইম হার্ডনেস এর জন্য লাগে? কয়েক সেকেন্ড বা তার চেয়েও কি কম? বুঝি নাই তোমার কথা। স্যার এর আগে একটা চার্টে দেখিয়েছেন যে ভিকার্স হার্ডনেস। হ্যাঁ, আমি আগে দেখিয়েছি যেটা, যে লো টেম্পারেচারে তুমি যদি করো, লো টেম্পারেচারে যদি নাইট রাইডিং করো হার্ডনেস বেটার হয়, হাই টেম্পারেচারে করলে হার্ডনেস একটু কমে যায়। হ্যাঁ, এটা টাইমের ইফেক্টটা, কিন্তু টাইমের সাথে সাথে হার্ডনেস কমে যায়। টাইমের ইফেক্ট ইজ নাথিং। টাইমের ইফেক্ট হচ্ছে কতটুকু লেয়ার তৈরি হবে। যদি সারফেসে একটা সিঙ্গেল লেয়ার তৈরি হয়ে যায়, মনো লেয়ার তৈরি হয়ে যায়, হার্ডনেস তুমি পেয়ে গেছো। এন্ড তুমি যত টাইম দিবা তত ভিতরে পেনিট্রেট করবে, এটা ডেপথ বা থিকনেসটা বাড়বে, আর তো কিছু না। কিন্তু স্যার ওখানে যে দেখানো হয়েছিল খুব স্লোলি হার্ডনেসটা কমতেও থাকে লো হ্যাঁ, টেম্পারেচারেও। সেগুলো হচ্ছে, এখানে আমি যাচ্ছি, এই যে স্টিল, জি স্যার। এটা তুমি হাই টেম্পারেচারে দিয়েছো না, হাই টেম্পারেচারে যখন যাচ্ছ তাহলে কি হবে, কিছু কিছু জায়গায় যেখানে নাইট্রাইটিং ফর্মিং এলিমেন্ট আছে সেই জায়গাটা একটু বেশি হবে, ভিতরের দিকে যাবে না, ভিতরের দিকে যাবে, এটা ডিফিউশন। হ্যাঁ, এটা হার্ডনেস যদি নাইট্রাইডই না হয়, ওর প্রশ্ন আর এই প্রশ্ন কিন্তু আলাদা। যদি নাইট্রাইডই না হয়, অল্প নাইট্রাইড হলো, সেটা তো হার্ডনেস কমই হবে। আর যদি তুমি মানে হাই টেম্পারেচারে নাও, হাই টেম্পারেচারে নিলে যেটা হবে, সারফেসে মনে করো সে বাধ্য হয়ে নাইট্রোজেন এসে ডিপোজিট হচ্ছে, তাই না? কিন্তু ভিতরে সে তো সলিউবল না, এই জন্য ভিতরে যাইতে যাচ্ছে না, যাইতে চাইলেও অল্প 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 যাচ্ছে, বা নাইট্রাইট সে ফর্ম করছে না। নাইট্রোজেন গেলেই তো হবে না, নাইট্রোজেন যাচ্ছে হয়তো, বা নাইট্রাইট তো ফর্ম করবে না, কারণ সলিবিলিটি একজনের সাথে আরেকজনের রিঅ্যাক্টিভিটি কমে গেছে হাই টেম্পারেচারে, সলিবিলিটি কমে গেছে। একটা সলিবিলিটি আর একটা হচ্ছে ডিফিউসিভিটি, দুই জিনিস। জি স্যার, কিন্তু তাহলে তাহলে এটা বুঝতে পারলাম যে টাইমের সাথে তাহলে লোয়ার টেম্পারেচারে একটু স্লোলি কমে, হায়ার টেম্পারেচারে হার্ডনেস আরো তাড়াতাড়ি কমে। না হয় এই প্রসেসটার গতি বেড়ে গেল কোন ডিফিউশন বা কাইনেটিক মেকানিজমের কারণে, কিন্তু অ্যাকচুয়ালি ডিউরেশন বাড়লে এই হার্ডনেস কমতেই বা থাকে কেন? সেটাই আমার প্রশ্ন ছিল। টাইম বাড়ালে হার্ডনেস কেন? বুঝি না তোমার প্রশ্ন, আমি বুঝি না, বুঝছো? তুমি এক হচ্ছে দ্রুত বলো, দুই হচ্ছে যে পরিষ্কার হয় না। হ্যাঁ, প্রশ্নটা তোমাকে আস্তে আস্তে বলতে হবে এবং অল্প কথাই বলতে হবে, কারণ তোমার একটা সেন্টেন্স এত বড়, সেই সেন্টেন্সের প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি আসলে কি বলতে যাচ্ছ
সেটাই তো আমি বুঝতে ঠিক পারি আছে না। স্যার, সংক্ষেপে বলি যে টাইমের সাথে সাথে হার্ডনেস কমে কেন, সেটা লোয়ার টেম্পারেচারেও কেন? টাইমের সাথে জি স্যার, টাইমের সাথে হার্ডনেস কমে। হার্ডনেস কমে। আসো, এটা তুমি যখন, এটা কিন্তু হার্ডনেস কমে নাই, দেখো এইটা, এটা কিন্তু স্কিমেটিক ডায়াগ্রাম, এটা অলমোস্ট সেম, এটা কি তুমি বলতে পারবে না হার্ডনেস কমছে? কিন্তু এইবার তুমি বলো, হ্যাঁ এইবার টেম্পারেচার একটু বাড়লেই কমতে থাকে। ঠিক আছে, হাই টেম্পারেচার, যখন টেম্পারেচার বাড়াচ্ছ, টেম্পারেচার বাড়ানোর সাথে সাথে ঘটনা একই ঘটতেছে, যখনই টেম্পারেচার বাড়াচ্ছ তখনই সলিবিলিটিটা একটু কমে যাচ্ছে। সলিবিলিটি কমে যাওয়ার কারণে ইউনিফর্মিটি বা ভিতরে যাওয়ার চান্সটা, ভিতরে গিয়ে রিয়াকশন করার চান্সটা কমে যাচ্ছে। কারণ দুইটা জিনিস, একটা হচ্ছে ডিফিউজ করা, ডিফিউসিভিটি, আর একটা হচ্ছে রিঅ্যাক্টিভিটি। ডিফিউজ করলেই কি রিঅ্যাক্ট হবে? একটা একটা পোরাস জিনিসের ভিতর দিয়ে এই পার দিয়ে বাতাস পাঠিয়ে ওই পারে পার করে দিলা, দ্যাট মিন্স ডিফিউজ করে চলে গেল। তার মানে কি বাতাস ওই ফোমের ভিতরে কি রিয়াকশন করলো? না স্যার। তাহলে রিয়াকশন করা এক জিনিস, আর ডিফিউসিভিটি এক জিনিস। রিয়াকশনটা এটা আবার হচ্ছে তার সলিবিলিটি লেভেলের উপর নির্ভর করে। যেই তুমি টেম্পারেচার বাড়াচ্ছ সেই সলিবিলিটি কমে যাচ্ছে, সে ডিফিউজ করতেছে, ডাজ নট ম্যাটার। টেম্পারেচার বাড়লে ডিফিউজ করে বা রিঅ্যাক্টিভিটি কমে যায়। এটা দুই ধরনের ভিন্ন ধর্মী দুইটা অ্যাকশন এখানে প্যারালালি ঘটতেছে, ঠিক আছে? বুঝলাম, কিন্তু স্যার টাইমের সাথে সাথে কমার কারণ কি, তার মানে নাইট্রোজেন এখান থেকে চলে যাচ্ছে নাকি আরো না ডিহোমোজেনাইজ না, হচ্ছে? নাইট্রোজেন টাইমের সাথে যত লং টাইম দিবা তত কি ঘটনা ঘটবে, সেই ভিতরে নাইট্রোজেন যাচ্ছে, কিন্তু হাই টেম্পারেচারের সাথে এটা গ্রেডিয়েন্ট তৈরি, এই জিনিসটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে গ্রেডিয়েন্ট তৈরি হয়। যদি হাই টেম্পারেচার করো, সারফেসে এক হচ্ছে সারফেস হার্ডনেস কমবে, লোয়ারের চেয়েও সারফেস হার্ডনেস কমবে। কিন্তু আবার আরেকটা অ্যাকশন আসবে, নেগেটিভ অ্যাকশন, সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট তৈরি হবে, সারফেসে খুব বেশি আর একটুখানি নিচেই আরো অনেক কম। এই গ্রেডিয়েন্টটা তৈরি হবে কারণ সারফেসে যে জিনিসটা হবে, সে নাইট্রোজেনের ওভারল্যাপিং এর কারণে সেখানে কিছু রিয়াকশন হবে, কিন্তু ভিতরের দিকে তার ইনার্টনেস এর কারণে রিয়াকশন করতে চাচ্ছে না, আর ভিতরে যত যাবা তত নাইট্রোজেনের প্রেসার কম না বেশি? ভেতরে নাইট্রোজেনের প্রেসার কমতে থাকবে। হ্যাঁ, যত কমতে থাকবে তত তাকে বাধ্য করা চান্সটাও কমে যাবে, নাইট্রাইট ফর্ম করার জন্য বাধ্য করার চান্সটাও কমে যাবে। সবকিছু মিলিয়ে যত ভিতরে যাবা, যত সময় দিবা তত গ্রেডিয়েন্ট তৈরি হবে। ওকে স্যার, মোটামুটি বুঝতে পারলাম। আমরা চলে যাই পরের। স্যার আমাদের হাতে টাইম নেই। হ্যাঁ, আমাদের হাতে টাইম নাই। তাহলে গ্যাস কার্বোরাইজিং পর্যন্ত আমরা শিখলাম, এটা শেষ এই পর্যন্ত। আমরা অনেক স্লো যাচ্ছি কিন্তু, হ্যাঁ একটু স্লো যাচ্ছি, এখন আমাদের সময় নাই, আমরা বেশি বুঝাইতে পারতেছি না। আগামী সপ্তাহে ক্লাস হবে না, আগামী সপ্তাহে প্রেজেন্টেশন। রোল নম্বর 11 আসো প্রেজেন্ট। জি স্যার। হ্যাঁ, রোল নম্বর 11 এর কাজ হবে একইভাবে শনিবারে প্রেজেন্টেশন 11টার আগে সব প্রেজেন্টেশন গুলো কালেক্ট করে আমার ইমেইলে পাঠিয়ে দেবো। হ্যাঁ, জি স্যার, আমি লাস্ট বারের মতো সেম ভাবে পাঠিয়ে দেবো। ওকে ওকে, থ্যাংক ইউ। Record